আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। এরকম চলতে থাকলে সামনে বাংলাদেশ টেলিভিশন বিটিভিও বাংলাদেশের খেলার সম্প্রচার করবে না। আলোচনাটা একটু গভীরভাবে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টে কথা বলবো। টেস্ট ম্যাচ ক্রিকেটে মানুষ খেলার যোগ্যতা অর্জন করে কিভাবে? যোগ্যতা অর্জন করে প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো খেলার পরেই। আমি একটা পরিসংখ্যান দিয়ে আসলে আলোচনাটা শুরু করি। সর্বশেষ আমাদের এনসিএলে, ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএলে একজন মাত্র ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন, সেটা অমিত হাসান। একটু কম্পেয়ার যদি করি, ইন্ডিয়ার রঞ্জি ট্রফিতে সর্বশেষ সিজনে 17 জন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন। মাইন্ড ইট, আমাদের এনসিএলে মাত্র একজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন, ইন্ডিয়ার রঞ্জি ট্রফিতে 17 জন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন। আমরা যদি গত সিজনের আগের সিজনের এনসিএলের পরিসংখ্যানটা একটু দিই, তাহলে সর্বোচ্চ রান করেছিলেন মুমিনুল হক, যার কোনো সেঞ্চুরি ছিল না। চিন্তা করেন, একটা দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন কোনো সেঞ্চুরি না করে। এই বছর এনসিএল যদি চিন্তা করি, এনামুল হক বিজয় 700 রান করেছেন এনসিএলে, মাত্র একটা সেঞ্চুরি। অমিত হাসান 700-র উপর রান করেছেন, মাত্র 2টা সেঞ্চুরি। আপনি যদি রঞ্জি ট্রফির সঙ্গে একটু কম্পেয়ার করে দেখেন, আমি যেটা বলছিলাম যে 17 জন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন, রঞ্জি ট্রফিতে 1 থেকে 4 বা 5-এ যারা আছেন তাদের 4টা বা 5টা করে সেঞ্চুরি। সো এই যে জায়গাটা, আপনি টেস্ট ক্রিকেট তো অনেক পরের ব্যাপার, মানে টেস্ট ক্রিকেটে ভালো খেলবেন সেটা তো অনেক পরে। আপনার যেখান থেকে ভালো খেলে টেস্ট ক্রিকেটে যোগ্যতা অর্জন করার কথা, বা যেখান থেকে আপনি ফ্লোটা নিয়ে, টাচটা নিয়ে, মাসেল মেমোরিটা নিয়ে আপনি টেস্ট ম্যাচ ক্রিকেটে যাবেন, সেখানেই তো আপনি ডাবল সেঞ্চুরি করতে পারেন নাই। আপনি যদি দেখেন তাহলে গত মৌসুমে বাংলাদেশের কোনো একটা ইন্ডিভিজুয়াল সর্বোচ্চ স্কোর, অমিতের একটা ডাবল সেঞ্চুরি ছিল, সেকেন্ড হাইয়েস্ট স্কোর নাইম শেখের 180। আদারওয়াইজ আমাদের কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেন না এনসিএলে যদি কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না পারেন, ওইখানে গিয়ে আসলে কিভাবে খেলবেন? এখন আমরা যদি অতীতের এনসিএলগুলো চিন্তা করি, আমরা দেখেছি আমাদের প্রথম শ্রেণীর লিগেই তামিম ইকবাল একটা সময় 334 নট আউট ছিলেন। মোসাদ্দেক সৈকত 2015 সালে একই সিজনে 283 করেছিলেন, 250 করেছিলেন। নাসিরকে আমরা 17 সালে দেখেছিলাম 293 করেছিলেন। আপনি যদি লিস্ট দেখেন, ওই সময়টাতে কিন্তু অনেক ব্যাটসম্যানই বড় বড় রান করেছিলেন। এই জায়গাটা, এই প্রবলেমটা থেকে আমরা কেউ আইডেন্টিফাই করেছি? আমি যদি চিন্তা করি, গেল 15 টেস্টে বাংলাদেশের কোনো ওপেনার সেঞ্চুরি করেন নাই। এখন যারা খেলছেন ধরেন টেস্ট ক্রিকেটে, তাদের কতজন ঘরোয়া ক্রিকেটে বড় রান করে আসছেন, এই জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বা এই জায়গাটাকে আমরা নোটিস করতে পেরেছি? আপনি চিন্তা করেন, গেল 16 ইনিংসে বাংলাদেশ 9 বার 200-র নিচে অল আউট হয়েছে। এখন এই যে এনসিএলের কথা যদি বলি, রান তো এনসিএলেই করতে পারছে না। টেস্ট ম্যাচ ক্রিকেটে কীভাবে রান করবে? এখন এনসিএলে রানটা করতে পারছে না কেন? দেখেন, একটা সময় কিন্তু এনসিএলে রান হতো, ওই যে যেটা বলছে মোসাদ্দেক সৈকত ট্রিপল সেঞ্চুরি করেছেন, কিন্তু এখন একজন মাত্র ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেন। যেখানে রঞ্জি ট্রফিতে আপনি চিন্তা করে দেখেন 17 জন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছেন, এবং এক একজন ব্যাটসম্যানের যদি দেখেন 4টা-5টা করে সেঞ্চুরি শীর্ষ 4-5-এ। আমাদের এখানে সর্বোচ্চ সেঞ্চুরি হয় 2টা, সর্বোচ্চ যদি কেউ সেঞ্চুরি করেন সেটা করেন 2টা। কারণটা কি? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এখন এই কারণের কথা যদি বলতে হয়, তাহলে সবচাইতে বড় কারণ যেটা গেল 3-4 বছরে, এবং ক্ষতিটা তো গেল 3-4 বছরই বেশি দৃশ্যমান, গেল 3-4 বছরে পেস বোলারদেরকে মোটিভেট করার জন্য, একটু এক্সট্রা বিট অফ সুইংয়ে ব্যাটসম্যানদেরকে প্র্যাকটিস করানোর জন্য ডিউক বলে খেলা শুরু হয়েছে। আবারও বলি, ডিউক বলে আমাদের এনসিএল খেলা শুরু হয়েছে। এখন ডিউক বলে এনসিএল খেলতে গিয়ে প্রবলেম যেটা হয়েছে, হ্যাঁ, পেসাররা একটা এনকারেজমেন্ট পেয়েছেন, কিন্তু ব্যাটসম্যানদের কথা যদি বলি, তাদের তো মাসেল মেমোরি বিল্ড আপ হচ্ছে না। তারা তো ওই যে বড় ইনিংস খেলার যে অভ্যস্ততা, সেই বড় ইনিংস খেলার অভ্যস্ততাটাই তৈরি হচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে যে ক্রিকেট ইজ অল অ্যাবাউট মাসেল মেমোরি। আপনি যদি ঘরোয়া ক্রিকেটে 180, 200, 250 রান করে আসেন, দেন আপনার ওই শর্টস খেলার ফ্লোটা থাকবে। এখন আপনি ঘরোয়া ক্রিকেটেই যদি ব্যাপারটা এরকম, আপনার শর্টস খেলার ফ্লো না থাকে, ঘরোয়া ক্রিকেটে যদি আপনি রান ওইভাবে করতে না পারেন, তাইলে পরে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আসলে কী করবেন? এখন ডিফিকাল্টিস ফেস করানোর জন্য ডিউক বলে খেলা শুরু হয়েছিল, কিন্তু সেটার ফিডব্যাকটা কি? ধরেন উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, এই উদ্যোগ নিতেই পারে, একটা ডিফারেন্ট চিন্তা ভাবনার জায়গা থেকে ক্রিকেট বোর্ড সেই উদ্যোগটা নিয়েছে, এটাকে আমি দোষের কিছু বলছি না, সেই চিন্তা ভাবনার জায়গাটা করতে পারে প্রোগ্রেসের জন্য, কিন্তু সেটার ফিডব্যাকটা কি হচ্ছে, এটা কি ইভালুয়েট করার সময় আমাদের আছে? এটাকে আমরা ইভালুয়েট করছি? মানে এটার ইভালুয়েশনটা যে আসলে ডিউক বলে আমাদের এনসিএল শুরু হওয়ার পর ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা বড় রান এনসিএলেই করতে পারছেন না, যেটার ট্রান্সফরমেশনটা, যেটার শিফটিংটা তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরও করতে পারছেন না।
এটাকে আমরা নোটিস করেছি, এটাকে আমাদের নোটিসে কোনো জায়গায় কোনো আলোচনার বিষয়বস্তুর মধ্যে বিষয়টা এসেছে, এটা কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো আলোচনার বিষয়বস্তুর মধ্যে আসে না, বা আমরা এখন পর্যন্ত সেটাকে কি চিন্তা করছি কিনা। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আর ইংল্যান্ডে ছাড়া আমরা কিন্তু আর ডিউক বল খেলি না, অন্যান্য সময় আমরা কুকাবুরা বলেই খেলি। বাট ফ্যাক্টের জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে ব্যাটসম্যানদের রান করার অভ্যেসটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা, সেই ইভালুয়েশনের জায়গা কিন্তু আমরা এখন পর্যন্ত করি না। সো টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেরকম ব্যাটিং করে তার আগে চিন্তার জায়গা হওয়া উচিত এনসিএলে ব্যাটসম্যানরা এরকম রান কেন করতেছে, এনসিএলে ব্যাটসম্যানরা রান কেন করতে পারছে না, তার আগে কথাবার্তা সেটা নিয়ে হওয়া উচিত। টেস্ট তো অনেক পরের ব্যাপার। সো এইটা নিয়ে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত কেউ ওইভাবে কথা বলেছে, কেউ ওইভাবে চিন্তা করছে। এটার ইভালুয়েশনটা খুব জরুরি যে ডিউক বলে এনসিএল শুরু হওয়ার পর ব্যাটিংয়ের জায়গাটার অবনমনটা কেমনভাবে হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই।